টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় তমুক অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। মিটিং হুট করে কল করা হইতো, ধরেন রাতে 10টার মিটিং, রাতে 9:30টায় মিটিং কল করা হবে। তো আমাকে আপনারা শুধু এতটুকু বলেন যে আমি একটা মেয়ে মানুষ, আমি রাতের 12টা বাজে মিটিংটা শেষ হলে আমি যাবোটা কোথায়? কোনো প্রকার এজেন্ডা ছাড়া একটা মিটিং হয়। এর ফলে যেটা হয়েছে যে মিটিং গুলার না সিরিয়াসনেস নষ্ট হয়ে গেছে, এবং মিটিং যে শুধু আমি একা অ্যাটেন্ড করতাম না, এক পর্যায়ে যেটা হয়েছে আমি নিজে তো মিটিং অনেক কম অ্যাটেন্ড করা, হ্যাঁ আমি অ্যাটেন্ড করা জানুয়ারি মাস থেকে মনে হয় মিটিং অ্যাটেন্ড করা প্রায় বন্ধ করে দিয়েছিলাম, এবং বেশিরভাগ মানুষ মিটিং অ্যাটেন্ড করা বন্ধ করে দিচ্ছে, বিকজ মিটিং ডিডেন্ট সার্ভ এনিথিং, মানে মিটিং গুলার না কোনো আগামাথা ছিল না, এবং মিটিং থেকে কোনো এজেন্ডা বের হয়ে আসতো না। মানে থাকে না যে মিটিং থেকে আমি আজকে এই পারপাস নিয়ে বের হয়েছি, এ ধরনের কিছুই না। লিটারালি সবগুলা সিদ্ধান্ত রাতের বেলা হেয়ার রোডে বসে ওনারা ঠিক করতো, এবং সেগুলাই বাস্তবায়ন হইতো। হুট করে রাতে 2টা বাজে একটা কর্মসূচি আকাশ থেকে টপকাইতেছে, অ্যান্ড দ্য আদার পিপল, এই নির্বাহী কমিটি বলি বা আমি বলি, যারা হচ্ছে যে ভিন্ন পুনামভুক্ত মানুষ না, তারা হচ্ছে হুট করে জানতে পারতাম যে আচ্ছা ঠিক আছে এটা করতে আসছে। সো এটা আমাদের জন্য ডে টু ডে বেসিসে কমন ঘটনা ছিল যে হেয়ার রোড থেকে একটা একটা কর্মসূচি আসবে, এবং সেই কর্মসূচির ভিত্তিতে আমাদেরকে একটা অ্যাকশন নিতে হবে, বা কালকে একটা সমাবেশ করতে হবে। অ্যান্ড আই এম লাইক যে ভাই আমি একটা মুখপাত্র, আমার থেকে তো কোনো অপিনিয়নই নেই এই কর্মসূচি দেওয়ার আগে। আমার সামনে এসে বললো যে আপু আপনার উপরেই ভরসা রাখি, আপনি বৈষম্যের দায়িত্ব নেন, আপনার পিছনেই আমরা হাঁটবো। পরের দিন সেদিন রাতের বেলা সে গিয়ে হচ্ছে হেয়ার রোডে গিয়ে কোন কমিটিতে তার কোন পদ হবে, যেটা হয়েছে 5 আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি ফর সাম রিজন। আমি হয়তো রিচ করতে পারিনি, বাট হয়তো অন্যরা পারছে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি সমন্বয়ক লিস্টে যারা আছে তাদের তুলনায় সমন্বয়ক লিস্টের বাইরে যেসব সাধারণ মানুষ ছিল, যেমন খুবই সাধারণ মানুষ বা চাকরিজীবী যারা, তাদের হেল্পটা তুলনামূলক অনেক অনেক বেশি পাইছিলাম। পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার, গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়। এক একজনের এগেন্সটে যে স্বজনপ্রীতি, তারপর শেল্টার টেল্টার দেওয়ার যে বিভিন্ন ধরনের অভিযোগ আসতো, এগুলো তো আমি খুব ভালো করেই জানতাম। আর খুব ভালো করে বলি, আমার বাড়ি চট্টগ্রাম, আমি চট্টগ্রাম বন্দর খুব ভালো করে চিনি। 5 আগস্টের পরে চট্টগ্রামের সমন্বয়ক পরিচয় কি কি হয়েছে এটা আসলে আপনার আমারে জিজ্ঞেস মানে এটার জন্য আমার আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু হইতে হয় না, এটা মোটামুটি আমি চিটাগাং যে বড় হয়েছি এটা থেকে বুঝে যায়। এখন কথা হচ্ছে ওনারা ভাবে যে ওনারাই শুধু বুঝে, আর বাকিদের কাজ হচ্ছে খালি মানে তারাই সব জানতা সময় বেশু, আর বাকিরা হচ্ছে এত কিছু কেন বলবে। তো চট্টগ্রামের কাহিনী যদি হচ্ছে ঠিকঠাক মতো সলভ করতে যাইতাম তাহলে তো অনেকের প্যান্ট খুলে যেত। বিভিন্ন জেলা উপজেলায় তো ধরেন আন্দোলন করছে কারা, দেখা যাচ্ছে কোথাও ছাত্রদল আন্দোলন করছে, কোথায় লেফট উইং অর্গানাইজেশন গুলো আন্দোলন করছে, কোথাও হচ্ছে দেখা যাচ্ছে আপনার শিবিরের লোকজন আন্দোলন করছে। তো মজার বিষয় আমি যেটা খেয়াল করতেছিলাম, মানে এটা ইটস এ ইন্টারেস্টিং পার্ট, মানে সেটা হচ্ছে যে যারা ছাত্রদল করতেছে বা লেফট উইং অর্গানাইজেশন যারা বামপন্থী ছাত্র সংগঠন করতেছে, তাদেরকে তো সবাই জানে যে এই ছেলে ছাত্র ইউনিয়ন করে বা ছাত্র ফ্রন্ট করে, ফেডারেশন করে বা ছাত্রদল করে, ঠিক আছে। তো ওই ছেলেকে তো খুব সহজে আইডেন্টিফাই করাটা সহজ, কিন্তু যে ছাত্র শিবির করে এলাকা পর্যায়ে তাকে তো আর আইডেন্টিফাই করা যায় না। তো ওই ছেলে দেখা যাচ্ছে সেই ছেলে ঠিকই বৈষম্যবিধির কমিটি গুলোতে ঢুকে যাচ্ছে, ও ঠিকই নানান ভাবে এন্ট্রেন্স পাচ্ছে, ও তো দেখা যাচ্ছে নানান ধরনের সুযোগ সুবিধাও পাইতেছে, খুবই ক্লোজ আসতে পারতেছে নেতাদের। কিন্তু দেখা যাচ্ছে যারা দেখা যাচ্ছে অভ্যুত্থানে বা থাকে না আন্দোলনের সময় খুবই লিড রোল প্লে করছিল, কিন্তু কোনো না কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত, ওই ছেলেগুলো কোনোভাবে, ছেলে বা মেয়ে, মানে মেয়েরাও আছে, ছেলে বা মেয়ে কেউই হচ্ছে দেখা যাচ্ছে খুব বেশি তারা সামনের দিকে আসতে পারতেছে না। হুট করে আমার প্রতি খুব ইন্টারেস্ট দেখানো শুরু করছে যে হ্যাঁ আপু কোথায় আছেন, আপু আপনি এখানে আসেন, আপু আপনি ওখানে আসেন। আই এম লাইক ওকে, মানে হ্যাঁ হুট করে আমি খুব ইম্পর্টেন্ট হয়ে গেছি হয়তো মানে, এবং সাথে 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 ইন এন ইনস্ট্যান্ট আমার আমি দেখতে পেলাম যে আমার জুলাই অভ্যুত্থানের অবদান অনেক বেড়ে গেছে। মানে এতদিন পর্যন্ত আমি জুলাই আন্দোলনে আমার কোনো অবদান ছিল না, এতদিন পর্যন্ত আমি লিটারেলি একটা জিরো মেরিটওয়ালা মানুষ ছিলাম, আউট অফ নোহোয়ার এসে আমি আন্দোলনের মধ্যে টপকাইছি, এরকম একটা পার্সোনালিটি আমার দেখানোর চেষ্টা করা হইতেছিল। আর যে সময়ে হচ্ছে আমি ছাত্র ফেডারেশন হচ্ছে যে লাইক ছেড়ে দিছি, অ্যান্ড
মানে বৈষম্যের লোকজনের সাথে কথা হচ্ছে, সাথে সাথে আমার ইমেজটা কাইন্ড অফ এরকম যে আমি কত বড় ত্যাগী নেত্রী এবং জুলাই আন্দোলন আমি কতই না দেশের জন্য জীবন দিয়ে যুদ্ধ করছি। তুমি তো জানোই আসলে বাংলাদেশে মেয়েদের পলিটিক্যাল পরিস্থিতি, বাংলাদেশে তো আসলে সহজে মেয়েদেরকে নেতৃত্ব হিসেবে ভোট দিতে চায় না। তো মেয়েদেরকে আমরা সর্বোচ্চ এজিএস পর্যন্ত চিন্তা করবো। তো তুমি যদি ডাকসুতে যেতে চাও তাহলে আমরা তোমাকে ডাকসু অফার করবো, কিন্তু তোমরা হচ্ছে এজিএস এর উপর আসলে আমরা পারবো না আর কি। তখন আই এম লাইক ওকে। পরে বলতেছে যে আমি বুঝি তাহলে মুখপাত্র হওয়ার ক্রাইটেরিয়া কি। তখন মুখপাত্র হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে ওনারা ভবিষ্যতে একটা দল করতে যাচ্ছেন, মনে হয় কখন দল করতে যাচ্ছেন ওইটা নিয়ে কিছু বলেন নাই, বলছেন ওনারা ভবিষ্যতে একটা দল করবেন, তো আমার ওই দলে যাইতে হবে। ওই বৈষম্যের পরিচয়টা দিয়ে আমি কি এমন অ্যাচিভ করে ফেলছি, আমি তো এটা মাঝে মাঝে টের পাই না। এটা যে বলে যে ও উমা ফাতেমা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পরিচয়টা ব্যবহার করে এটা করেছে সেটা করেছে, ভাই এই পরিচয়টা ইজ দ্য মোস্ট ওর্স্ট পরিচয় আমার লাইফ। কেন আমি এই পরিচয়টা আমার গায়ে লাগছে, মাঝে মাঝে আমার খারাপ লাগে। সমন্বয় পর্যন্ত এটা ফাইন, আমার ওই মুখপাত্রের দিকে যাওয়াটাই উচিত হয় না। যখনই আমি ওই দিকে গেছি আমি কোনো চেঞ্জ তো আনতেই পারি নাই, উল্টা এই ধরনের ফালতু থার্ড ক্লাস এবং ইল মেন্টালিটির মানুষজন আমার ডে টু ডে বেসিসে ডিল করা লাগছে, এখনো পর্যন্ত ডিল করে যেতে হচ্ছে। কারণ দেয়ার লাইক মানে কি থাকে না, পোকামাকড় থাকে না কিছু, সে নিজে কিছু করতে পারবে না বাট আপনাকে কিছু করতে দিবে না, আপনার মাথায় সবসময় খিলবিল করতে থাকবে। এই ধরনের আচরণ হচ্ছে এই সংগঠনের মধ্যে আমি গিয়ে পাইছি। যাদের ন্যূনতম সেলফ রেসপেক্ট নাই, ন্যূনতম যে মানুষটার একটু সেলফ রেসপেক্ট আছে না, সেই জায়গায় টিকতে পারে না, মানে অনেক নির্লজ্জ হইতে হয় এখানে এইসব জায়গায় থাকতে হইলে। আমিও মনে হয় অনেক নির্লজ্জ ছিলাম, যে অন্য টিকে গেছি অনেকদিন পর্যন্ত, অনেকে পর্যন্ত কিছু বলিনি। সো যেটা যাই হোক, ওই সময় লিটারেলি আমার অনেক লজ্জা শরমের মাথা খেয়ে আমার এই প্ল্যাটফর্মের সাথে থাকা লাগছে। ঠিক হয়নি, আমি খুব কান্নাকাটি করে ফেলছিলাম। গালি দেওয়ার ব্যাপারে আমি মোটেও আফসোস করি না, গালিটা একদম ঠিক ছিল, আর কিছু দেওয়া ছিল, কিন্তু ওই ছেলেটা ডিজার্ভ করতো। আল্লাহ, এই ছেলেটা যে কি পরিমাণ বাটপার, আমি জীবনে খুব কম বাটপার দেখছি সেটার মতো। আমি নাম মুখে আনতে পারতেছি না, বাট হি ইজ সো বাজে একটা মানুষ। মানে আমি উফ, আই এম ডান, আমি ডিল করে ফেলছি ভাই এইসব জিনিস, আই এম ডান। মানুষ যখন একটু পাওয়ারের কাছাকাছি আসে না, যখন হচ্ছে পাওয়ারটা চোখে দেখে না, তখন কিভাবে যে চেঞ্জ হয়ে যায়। নীতি কথা সব হইতেছে একেবারে ভাইজা ভাইজা খায় তখন, মানে স্লোগান দেওয়ার সময়, বক্তৃতা দেওয়ার সময় নীতি কথা সবগুলো একদম লম্বা লম্বা ছুরির মতো বের হয়। কিন্তু হোয়েন পাওয়ার গেটস ইন দ্য মানে কি বলে স্টেজ, পুরা ক্যামেরা অ্যাটেনশন হচ্ছে পাওয়ারের দিকে। দ্যাটস দ্য থিং। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে। দিস ইজ অলসো এ থিং। সো নিজেকে এরকম খুব অদ্ভুত ক্লাউনারি ফিল হচ্ছিল।